ইন্সপেক্টর মাহবুব, আমার কথাটা মন দিয়ে বোঝেন। সামি সিকান্দার নির্দোষ নয়, অপরাধী, কিন্তু এই ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা চলে না। ভুক্তভোগী সাথী আর শিশু ইতির প্রতি যে নির্যাতন হয়েছে সেই হিসেবে তাকে আরো ভয়ানক মৃত্যু দিতে হতে পারে। সামি শিকদার শাস্তিযোগ্য অপরাধী, তবে এবারে তাকে ছেড়ে দিতে অনুরোধ জানাচ্ছি। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই সাথী থেকে নারী ও শিশু নির্যাতনের কেস ফাইল করবেন। তাছাড়া কিছুদিন পর থেকে তার মিডটার্ম পরীক্ষা। যদি ব্যাপারটা একটু বিশেষ নজর দেন ভালো হয়, কারণ পুরো ঘটনাতে ইতি বাচ্চাটার উপর নেগেটিভ প্রভাব পড়েছে। সে স্বামী শিকদারকে খুঁজে খুঁজে অস্থির। তার মানসিক দিকটা বিবেচনার অনুরোধ জানাচ্ছি। আশা করি এসবের মধ্যে ব্যক্তিগত ব্যাপার টানবেন না। আসসালামু আলাইকুম। মাহবুব উদ্দিন সাথীর দিকে একবার তাকালো। সাথী তার দিকে তাকিয়ে বলল, আর এমন হবে না, এবারের মতো ছেড়ে দিন, নজর কেস ফাইল করুন। মাহবুব উদ্দিন জোরে একটা নিঃশ্বাস ফেলে হাবিলদারকে বলল। স্বামী শিকদারকে ছেড়ে দিন। ইতি খুশিতে হাততালি দিয়ে উঠল। মাহবুব উদ্দিন তার মাথায় হাত দিয়ে বলল, তুমি খুশি তো? তোমার মামুকে বলবে এরপর থেকে ভালো হয়ে চলতে। ইতি মাথা নেড়ে হ্যাঁ জানালো। স্বামীর বড্ড অবাক হলো। সামান্য সাথীর কথাতে দাগি আসামিকে ছেড়ে দিল। থানা ছাড়তে ছাড়তে রাত 9:30 বেজে গেল। থানা থেকে বেরিয়ে সোজা বাড়িতে ফিরে গেল। ওপরে ওঠার সময় সাথী বলল, তোকে ছাড়িয়ে আনতে মাহা সাহায্য করেছে। মাহার চিঠি দেখিয়ে মাহবুবউদ্দিন তোকে ছাইরা দিছে। স্বামীর সোজা রুমে চলে গেল। মাহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্বামীর বিনা নোটিসে ভেতরে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল। বিদ্যুৎ গতিতে মাহার সামনে দাঁড়িয়ে বলল, তুমি ওই শালারে চিঠি কেন লিখছিলা? মন চেয়েছে। মনের গুষ্টি মারি, বেশি চার দিয়ে ফেলাইছে তোমারে। আর যদি কখনো এসব দেখি তাহলে ঠ্যাং ভেঙে লুলা করে দেব। মাহা কোনো জবাব করলো না। স্বামীর তার দিকে ঘুরে তাকিয়ে রইল। মাহার দিকে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমার বউ তাই না? মানে তোমার সাথে লুতুপুতু করলেও দোষ নাই। মানে? স্বামীর পেছন থেকে মাহাকে জড়িয়ে ধরে বলল, তুমি আজ আমাকে বাধা দিয়েও ছাড় পাবে না, কারণ এখন তুমি সুস্থ সবল। মাহার শির দ্বারা বেয়ে ঠান্ডা কিছু ছড়িয়ে পড়ে। স্বামীর আচমকা তাকে পাঁচা কোলে তুলে বিছানায় নিয়ে যায়। মুখের উপর ঝুঁকে বলে, অনেক ছাড় দিয়েছি, ভালো মানুষই আমার পোষাচ্ছে না। তুমি যত ইচ্ছে অভিশাপ করতে পারো, আমি পরোয়া করি না। কথাগুলো শেষ করে স্বামীর নিজের অধিকার খাটাতে শুরু করে। মাহা চেয়েও তাকে বাধা দিতে পারে না, কারণ স্বামীর সবচেয়ে বড় শক্তি আর যুক্তি সে তার 3 কবুলে বাঁধা স্ত্রী। সেটা মাহা মানুক চাই নাই মানুক। ফজরের আজানে চারপাশে মুখরিত হয়ে ওঠে। আধারের বুক ফিরে ধীরে ধীরে নতুন দিনের সূচনা হতে থাকে। নামাজ শেষ করে বিছানায় গিয়ে বসে মাহা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্বামীর ঘুমন্ত চেহারার দিকে। ঘুমন্ত মানুষকে কি নিষ্পাপ দেখা যায়। মাহা মনে মনে ভাবে, সেদিন যদি সামিরের বদলে মাহবুবের সাথে বিয়ে হতো তবে কি দিনগুলো এমন হতো? বা সামির যদি ভালো মানুষ হতো, একটা সচরিত্রবান লোক হতো, বিয়ের দুর্ঘটনাটাকে কি ভুলে যেতাম না? অসম্ভব। স্বামীর মাহাকে মিথ্যা কলঙ্কে কলঙ্কিত করেছে, এটার ক্ষমা কিভাবে সম্ভব? আর যাই হোক, স্বামীর যে মাহাকে ভালোবাসে না, কাল রাতের চেয়ে বড় প্রমাণ আর কেই বা হতে পারে? যদি এক বিন্দুও ভালোবাসতো, স্বামীর মাহার সাথে জবরদস্তি করতো না। মেঝের দিকে তাকিয়ে এক মনে সব ভাবছিল মাহা। হঠাৎ খেয়াল হলো স্বামীর চোখ মুখ খিচিয়ে ফেলছে। ফ্যান চলা সত্ত্বেও তীর তীর করে ঘামছে, ঠোঁট দুটো কাঁপছে। সম্ভবত দুঃস্বপ্ন দেখছে। মাহা তাকে ডাকলেও না, কিছুই না, চুপচাপ উঠে চলে গেল। বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁই ছুঁই, কাশেম এসে বলল, ভাই চলেন ভার্সিটি থেকে ঘুরে আসি। স্বামীর ঝট করে মানা করে দেয়। কাশেমও কথা বাড়ায় না, চেলাপেলা সঙ্গে করে বেরিয়ে যায়। সাথীর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, তারা ইতিকে ফেরত নিয়ে যেতে চায়। শালার সিকান্দার বাদে সবাই সেই প্রস্তাব ফিরিয়ে দিল। সাথীর শ্বশুর ভয় দেখালেন মামলা করবেন। মাহা আচমকা উঠে দাঁড়িয়ে বলল, অপরাধ ক্ষমা করবেন।
মামলার ভয় দেখাতে আসবেন না। মামলা চাইলে আমরাও করতে পারি। আপনাদের চেয়ে ভয়াবহ মামলা করব, নারী ও শিশু নির্যাতনের মামলা। বহন করতে পারবেন তো? তুমি চুপ করো, দেখছো না আমরা কথা বলছি? মাঝখানে বাহাত ঢোকানোর তুমি কে? আপনার চেয়ে শক্তিশালী পজিশনের অধিকারী ও এ বাড়ির বউ। আপনাদের বাড়ির বউয়ের সম্মান নেই, মর্যাদা নেই, কিন্তু আমাদের আছে। নুসরাতের এহেন জবাবে সিয়াম ভীষণ নারাজ হলেও শাফিন কিচ্ছুটি বলল না। ওরা যখন আবারও মামলার ভয় দেখালো, এবারে সাফিন শান্ত কণ্ঠে তীর ছুঁড়ে মারল। যান, মামলা করুন। হ্যাঁ, লয়ার হায়ার করুন। হ্যাঁ, পুলিশ কাহিনী করুন, আমাদের জেলে দিন। কিন্তু শুধু একটা কথা মনে রাখবেন, আমরা সিকান্দাররা জেলে যাওয়ার আগে আপনাকে বাড়ির পিঁপড়াদের পর্যন্ত সাদা কাপড়ে শুইয়া রেখে দিয়ে যাব। এটা আমার চাবান। হ্যাঁ। মেয়র আবু সাফিন সিকান্দারের জবান। প্রত্যেকটা ক্ষেত্রে সাফিন নীরব ঘাতকের ভূমিকা পালন করে। ধীর সরু তীক্ষ্ণ মেধার চালে সাফিন বরাবরই বাজিমাত করে দেওয়ার রেকর্ড বানিয়ে ফেলেছে। তাছাড়া সাফিনের ভয়াবহতা সেই কত বছর আগেই দর্শন করেছে এরা। কথাই আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সাফিনের দর্শনই যখন এত ভয়াবহ ছিল, গুণ নিশ্চয়ই এক লেভেলে আপে হবে। স্বামীর নিজের ঘরেই আছে, নিচে আসেনি। সাথী বা ইতি কাউকে ফেরত পাঠানো হলো না। ইতি টুকটাক করে হেঁটে মাহার কোলে নিচে ঠাঁই করে নিল। মাহা তাকে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, মাথার ব্যথা কমেছে মা? মামিমা, তোমার মুখটা খোলো, আমি একটা তুমু দেব। চলো ঘরে গিয়ে দেবে। চলো। তাদের ওপরে উঠে যাওয়ার দিকে তাকিয়ে সাথী নুসরাতকে বলল, সুরি আসলেই আল্লাহর ভক্ত। কেন যে ওর সাথে এমন হইল? আমিও কাল থেকে পর্দা করুম। ওর মতো ডাইকা পর্দা করতে পারুম না, কিন্তু চেষ্টা করুম। ইনায়াও নিজের ঘরে চলে গেল। রুমে ঢোকার পর মাহা নিকাব খুলতেই ইতি হামলে পড়ে তার গালে, কষিয়ে একটা চুমু দিয়ে বলল, তুমি খুব ভালো, আল মামাও খুব ভালো। স্বামীর টেবিলে বসে আঁকাআঁকি করছিল। ঘাড় ঘুরিয়ে সেদিকে দেখতেই তার হিংসা হতে লাগলো। নিজেই মনে মনে আওড়ালো, বাঙ্গির বাচ্চাটাকে দেখ, হামলে পড়ে আমার বউরে চুম্মা দিতেছে। আমিও এখনো এমনে যাইতা ধইরা চুম্মা খাই নাই। ইতি চলে যাওয়ার পর মাহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। স্বামীর তার দিকে এগিয়ে গিয়ে ন্যাকার সুরে বলে, এদিকে ঘোরো। আমি তো তোমাকে মন ভরে চুমুই খেতে পারিনি, এখন আমি মন ভরে তোমাকে চুমু খাবো। না। কেন কেন? আফটার অল তুমি আমার বিয়ে করা বউ। জোর করে বিয়ে করা যায়, কিন্তু মন পাওয়া যায় না। আমি মন থেকে কখনোই আপনাকে স্বামী বলে মানি না। আরে শোনো নাই, ইন্ডিয়া থেকে গরু আনার সময় পেছনে সিল মাইরা দেয়। আমিও অমন তোমারে সিল মাইরা দিছি। যেখানেই যাবা সবাই বলবে স্বামীর বাঙ্গির বউ। আরে কাছে এসো। বলেই স্বামীর মাহার হাত ধরে হ্যাচকা টান মারতেই মাহা অন্য হাত দিয়ে হুট করে স্বামীরের গালে চড় বসিয়ে দিল। স্বামীর জোর করে মাহার থুতনি চেপে মাহার অধর আয়ত্ত করে ফেলল। জোরে সোরে বুকের উপর ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরালো স্বামীরকে। স্বামীর নিজে নিজেই পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে গড়াগড়ি খাবে যেন। বিছানায় গা এলিয়ে দিয়ে ওপরের দিকে তাকিয়ে বলল, তোমার ঠোঁটটাও কিন্তু নোনতা সোডিয়াম ক্লোরাইড। হা 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 হা। বেয়াদ্দব একটা লোক। চড়ুয়ালি একটা মহিলা। মাহা চোখ মুখ বেঁকিয়ে বাইরে চলে যায়। স্বামীর আবারও দেওয়াল টপকে বাইরে চলে যায়। এটাই যেন তার মূল রাস্তা। বাড়ির গেটটা বেকার। হঠাৎ হঠাৎ গেট ব্যবহার করে সে। এমনকি তার চেলাফেলারাও তাকে ফলো করে। দেওয়াল টপকানোটাই রাস্তা বানিয়ে নিয়েছে। বাইরে গিয়ে গলির মোড়ে দাঁড়াতেই কাশেমকে দেখতে পেল। গলা উঁচিয়ে ডাকলো, এ কাইসা বাঙ্গির নাতি এদিকায়। ভাই আপনি না কইলেন বের হবেন না? পরে ভাবলাম আমি না বের হলে তুই কাইলানির পিছে পিছে ঘুরবি, তোর নাম খারাপ হইব। আর যদি আজ ও বাইরে না আসে তাহলে তো তোরা অনাথের মতো ঘুরবি। তাই তোদের কথা চিন্তা করে চলে আসলাম। কাশেম ঘাড় কাত করে স্বামীরের দিকে তাকিয়ে বলে, ভাই কি আবার ঠাডা খাইছেন? স্বামীর বাম গালে হাত দিয়ে বলে, কেলো করেছে বোঝা যাচ্ছে। নইলে কইলাম কেমনে? সাল্লার বাঙ্গিমারা জিন্দেগি
কাউরে কবি না, নাইলে তোরে এক্কেরে। বলবো না, বলবো না, বলবো না যে ভাই বউয়ের হাতে কোপ খাইয়াইছে। বাঙ্গির নাতি। কাশেমকে তাড়তে তাড়তে ক্লাবে পৌঁছে যায় দুজন। সিকান্দার বাড়িতে মাহা রান্নাঘরে জরিনার সাথে কথা বলছিল। তখনই আওয়াজ ভেসে আসে সাফিনের গলা। সোয়ারের বাচ্চা জনটা চালাই খাইল। আমার কাছে তোর সাথে নাগরতলায় দোল খাওয়ার সময় নাই। কিসের এত ঘোরাঘুরি? চুপচাপ যাইয়া যা পড়তে বস। ভালো না লাগলেও বই নিয়ে বসে থাকবি, পড়িস বা না পড়িস তাতেও বই নিয়ে বসে থাকবি, মনে থাকবে? মাহা মুখ বেঁধে বাইরে এসে দেখলো সিফান মাথা নিচু করে সাফিনের সামনে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে, আর সাফিন তাকে যাতাই বলে গালাগাল করছে। ফার্দার আর কখনো এসব ন্যাকামি করবি না। মেচি মাইন্সের মতো মেউ মেউ স্বভাব আমার পছন্দ নয়, একদম অপছন্দ। তোর ঘোরাঘুরি বন্ধ, আর সদর দরজার বাইরে পা রাখতে পারবি না তুই, নয়তো ঠ্যাং ভেঙে গুড়িয়ে দেবো। চোখের সামনে থেকে সর। সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? চল। মাহা এগিয়ে গিয়ে শিভানের গায়ে হাত রেখে বলল, আপনি ওকে এসব বলছেন মেয়র সাহেব? ও একটা ছোট বাচ্চা, এত ভারী ভারী শব্দ দিয়ে ওকে আঘাত করছেন কেন? চুপচাপ নিজের চরকায় তেল মারো। আমি অবশ্যই তোমার থেকে কথা শিখবো না। হ্যাঁ, শিখতে হবে। যদি নাও শেখেন, অন্তত একটু শিশু বাচ্চার সাথে এমন আচরণ করবেন না। এমনিতেও ওর মা নেই, আপনি ওর মাকে ছিনিয়েছেন, এখন ওর শৈশবটাকে ছিনিয়ে নিতে চান? আমরাও মা ছাড়া বড় হয়েছি, আমাকে কষ্ট শেখাতে এসো না। আর শিবান, তুই আর কখনো আমার পথ চেয়ে বসে থাকবে না। জীবনে চলতে গেলে একা চলা শিখতে হয়। যা গিয়ে পড়তে বস, নাহলে আমি তোকে আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবো। হ্যাঁ। কথাগুলো বলে সাফিন নিজের রুমে চলে যায়। শিভান মাথাটা উঁচু করে চোখ মুছে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, কিছু মনে করো না, এগুলো রোজকার কারবার। শিভান ঘুরতে যাবে আমার সাথে? আমারও মনটা ভালো নেই, যাবে? শিভান মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। বেলা গড়িয়ে বিকেল হলো। ইনায়া টিউশন পড়তে গেছে, সাথে নিজের ঘরে ঘুমাচ্ছে। সুফি বেগম রান্নাঘরে জরিনাকে সাহায্য করছেন। মাহা বোরখা পরে নিকাব বেঁধে রেডি। শিভান আর ইতি হাত ধরে দাঁড়িয়ে আছে। মাহা নিজের পার্সটা চেক করে দেখলো একদম ফাঁকা। যা কিছু আছে সব ব্যাংকের কার্ডে। যে টাকাটা বাইরে ছিল স্বামীরকে দিয়ে দিয়েছে বিয়ের দিন। বাচ্চা দুটোকে বাইরে নিয়ে গিয়ে খালি মুখে কি করে ফেরত আনবে, এটা ভেবে মাহার খুব আফসোস লাগতে লাগে। স্বামীরের শার্টটার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে শার্টের পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে নিল। তারপর সাথীকে বলে এসে দুজনের হাত ধরে বেরিয়ে যায়। বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতেই স্বামীরের মুখোমুখি হয়ে যায়। স্বামীর বলে, এই বাঙ্গি ভাঙা বিকালে কোথায় চুরি করতে যাচ্ছ তিনজনা? মামাই ঘুরতে যাইথি, তুমিও যাবে? এ কাকা, তোমার যাওয়ার দরকার নেই, আমি ঘুরে আসি। ঠ্যাং ছটা ভেঙে পদ্মায় ভাসিয়ে দেব। এখানেই দাঁড়া, আমি আসছি। বলেই স্বামীর 2 সেকেন্ডের মাথায় গাড়ি নিয়ে আসে। শিভানা রীতি উঠে বসলে মাহা পিছু ডেকে বলল, তোমরা আমার সাথে ঘুরতে বের হয়ে গাড়িতে উঠে যাচ্ছ কেন? আরে কাকি সুন্দরী, পায়ে হেঁটে গলির মোড় পর্যন্ত যেতে পারবে, চলে এসো। তাহলে তোমরা যাও। স্বামীর গাড়ির দরজা খুলে বলল, গাড়িতে উঠুন ম্যাজিস্ট্রেট আফুজান্স। আরে উঠুন উঠুন। মাহার হাত ধরে জোর করে গাড়িতে ওঠালো। তারপর বলল, মেরেছ চটকনা, তাই বলে কি তুমি প্রেম দিবা না? আমার দিল তো পাগল, তুমি হেইটা বুঝো না? ডিপজরের মা। মাহা নিকাবের আড়ালে মুখটা বেঁকিয়ে অন্যদিকে তাকায়। শিভানার ইতি মুখ চেপে হাসতে থাকে। স্বামীর বাঁকা হেসে গাড়িতে উঠে গাড়ি ছোটাতে শুরু করে। গাড়ি ছুটিয়ে সোজা পদ্মা পারে চলে যায়। বেলা ডুবি ডুবি, তপ্ত দুপুরে রোদ ঢলে ছায়া পড়েছে। গাড়ি থেকে নেমে একটু সামনে পদ্মার পাড়ে গিয়ে দাঁড়ালো 4 জন। শিভানার ইতি স্বামীরের হাত ধরে, মাহা শিভানের হাত ধরে আছে। নদীর ধারের বাতাসে মাহার নিকাব উঠছে। স্বামীর বলল, খুলতে পারো, এদিকে কেউ আসবে না। গ্যারান্টি কি? গ্যারেন্টি সামির সিকান্দার। তাহলে হলোই। নাটক মারাস না। তোর পানির মতো সুন্দর থোবরার যাতে কেউ দর্শন না পায়, তাই আগেই রিজার্ভ করে দিয়েছি। আমি তো আর ফকিন্নির ঝি নই, চাইলে বোরখাও খুলতে পারো, কেউ বলতে কেউই আসবে না। মাহা কথা বাড়ালো না, বোরখাটা খুলে গাড়িতে রেখে এলো। স্বামীর গলা উঁচিয়ে বলল, দিবা?
ব্যাক সিটে শপিং ব্যাগে দেখো। ব্যাগটা খুলে মাহা একবার উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকা স্বামীরের দিকে তাকালো, তারপর ব্যাগ থেকে নিচের নীল ওড়নাটা বের করে গায়ে জড়ালো। উঁচু বাঁধের ওপর থেকে নিচে নামার সময় স্বামীর মাহার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মাহা সম্পূর্ণরূপে তাকে অবহেলা ঠেলে দিল। ঢং, শালার বাঙ্গি মারা জিন্দেগি। নিচে নেমে আবারও চারজন একে অপরের হাত ধরে সামনে হাঁটতে লাগলো। বাঁধের ওপর দাঁড়িয়ে থাকা শিমুল গাছের পাতাগুলো শেষ বেলার রোদে চিকমিক করছে। বাতাসে মাহার দুরন্ত চুলগুলো ঝিরঝির করে উঠছে। শিভান জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমাদের পদ্মপার কি সুন্দর, তাই না কাকা? একদম কাকি সুন্দরীর মতো। সুন্দর তো হবেই, কক্সবাজার লাইট বলে কথা। কোথায় এক শিশু হকার এসে বলল। আপনি স্বামীর ভাই, আপনার দেখার মেলা শখ ছিল। স্বামীর মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, কেন রে, আমার লগে তোর বইন বিয়া দিবি? তাইলে সেই বাড়িতে গুড়। এই দেখ আমার বউ তোর চেয়ে সুন্দর, কিন্তু তোর মতোই ফকির নিচ্ছি। আপনার নাম মাহাদিবা? হ্যাঁ। ও, আপনি তাহলে সে ঐতিহাসিক বউ জামাইয়ের দেনমোহর দিয়েছিলেন, তাই না? শিভান মুখ টিপে হেসে ফেলল। স্বামীর বলল, হ্যাঁ, শালি বাঙ্গির নাতনি। দুর্নাম ভরার জন্য ডেকেছিস? দুর্নাম হবে কেন ভাই, আপনি তো সেলিব্রিটি মানুষ। পুরা রাজশাহী জানা গেল আপনার আপা 1 লাখ টাকা দেনমোহর দিয়েছিল। আরে আশ্চর্য, এটা কেমন বালের লজিক? মেয়েরা কেন দেনমোহর দিতে পারবে না? ছেলেরা যে আজীবন ওদের টেনে বেড়ায়, বদলে মাত্র কটা টাকা দিলে কি ক্ষতি? তাইলে আমারে কটা টাকা দেন, আমরা তো খাইটটাও পাই না। টাকা তোমার পশ্চাৎ পদে ভরে দিচ্ছি। আমাকে বুঝি তোর মরা বাপের টাকা দিয়ে যায়? মাহা বিরক্তিকর চেহারা নিয়ে বলল, বেকার কাজে তো টাকা লাগাতে পারেন। ছোট বাচ্চাটার একবেলার জন্য জোগাড় করে দিলে কি ক্ষতি? স্বামীর আর কথা বাড়ালো না। 100 টাকার একটা নোট ধরিয়ে দিল বাচ্চাটার হাতে। বাচ্চা মেয়েটা চলে গেল। ঈশান কোণে জমা হয়ে থাকা মেঘগুলোর দিকে তাকিয়ে মাহা বলে উঠল, দেখলেন, আপনাকে ভরসা করা যায় না স্বামী শিকদার। ওরা ওদের কাজ ঠিক মতো না করলে আমি কি ছিঁড়তে পারি? বেশ কিছুক্ষণ নীরবতা। শিভান আর ইতি চিকচিকে বালির উপর আঁকিবুকির খেলায় মেতেছে। মাহা তাদের সাহায্য করছে। স্বামীর একটা পাথরের ওপর বসে। পাথরের ওপরে বসে মাহার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে স্বামীর। নিজের মনে মনে গান বাজতে থাকে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে গুছিয়ে তাতে আগুন ধরালো। আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। মাহা ধীর পায়ে এগিয়ে এসে স্বামীরের পাশে বসলো। আশেপাশে পর্যবেক্ষণ করে মাথার ওড়না নামিয়ে দিল। ডান পাশে ঘাড় কাত করে শিভান আর ইতির দিকে তাকিয়ে রইল। শৈশব ভীষণ সুন্দর একটা সময়, তাই না স্বামী শিকদার? সুন্দর কেন, বিষাক্ত কেন নয়? আমারও তো শৈশব ছিল, কিন্তু সেটাকে শৈশব বলা যায় না, সেটাকে কারাগার বলা যায়। যদি তাই হয় তাহলে আপনারও তো সিভানকে একটু বোঝা দরকার। সে বিনা কারণে একটা মুক্ত কারাগারে বন্দী হয়ে আছে। তার দিকে একটু নজর দিলে কি হয়? তুমি আছো তো, দাও না নজর। সারা জীবন তো থাকবো না। কোথায় যাবে? আমি তো কোথাও যেতে দেব না। ধরুন মরেই না হয়ে গেলাম। চুপ কর তো বাঙ্গির নাতনি, হা করে বাতাস গেল, ভ্যাট বকিস না। মাহা স্বামীরের ঠোঁট থেকে সিগারেটটা টেনে দূরে ছুঁড়ে মারল। স্বামীর দুই দিকে ঘাট নাড়িয়ে দেহ দুলিয়ে হাসল। ভালো হতে টাকা লাগে না, শুধরে যান। টাকা লাগে না জন্যই শোধরাবো না। আফটার অল আমি তো ফকিন্নির ঝি নই। আমাকে সোজা করা আর কুত্তার লেজ সোজা করা একই ব্যাপার। ইউনিভার্সাল ব্যাকা সম্ভব না? সম্ভব, শুধু কোনো একটা ওসিলার প্রয়োজন পড়ে। ওসিলাটা যদি আমি হই? স্বামীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। কেমন অদ্ভুত স্বরে বলল, চেষ্টা আপনি করতেই পারেন ম্যাজিস্ট্রেট আফুজান্স, তবে আমাকে খুঁজে পেতে আপনাকে মহাসমুদ্রের গভীর অতলে তলিয়ে যেতে হবে। আমি কিন্তু সাঁতার জানি স্বামী শিকদার। আমি এমন
গভীর জলের মাছ, যেই গভীরতায় পানির চাপ সহ্যের ক্ষমতা তোমার নেই। আর যদি থাকে? শুধরে যাওয়ার চেষ্টা করতে পারি। বড্ড অবহেলা নিয়ে কথাটা বলল স্বামীর। মাহা বয়ে আসা ঢেউগুলোর দিকে তাকিয়ে রইল। বাড়ি ফিরতে সন্ধ্যা পার হলো। ভেতরে ঢুকতেই সামনে পড়ল ইনায়া। স্বামীর মনে মনে ভাবলো, ইনায়াকে তো বলা হলো না। যাজ্ঞা, তখনই কাশিমের কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে। ভাই, ওরা রনিরে মাইরা দিছে। কি? ভাই, তাড়াতাড়ি আসেন, ক্লাবের মধ্যে আসেন, পেছন রুমে। স্বামীর বিনা নোটিসে বাড়ি থেকে বেরিয়ে যায়। ক্লাবে পৌঁছতেই দেখে আজকে ভেতরে শোরগোল নেই, সবকিছু কেমন নিস্তব্ধ। ভেতরে ঢুকতেই দেখে একটা বেঞ্চে রনির নিথর দেহ। স্বামীর ভ্রুকুচকে জিজ্ঞেস করে, পার্টির তো অভাব নাই, তাহলে রনিকে মারলটাকে? কাইসা? বিকালে আমাদের সাথেই ছিল ভাই। বাড়িতে যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনা দেখেন, চাকু দিয়ে মারছে। স্বামীর সাদা কাপড় সরিয়ে বড্ড মন দিয়ে দেখে বলল, পুলিশ লাশ কখন নিয়ে আইছে? সন্ধ্যাবেলা ক্লাবের ভিতর রনির মা বাবা এসে হাহাকার জুড়ে দিলেন। স্বামীর স্পষ্ট বুঝতে পারলো এটা সাথীর শ্বশুরবাড়ির লোকজনের কাজ হবে। মাহবুব উদ্দিন বাঁকা চোখে জিজ্ঞেস করলো, বা এখানে ওর স্বামীর শিকদার? অবশ্যই, জলেতে কলেতে আকাশে বাতাসে যেখানেই তুমি চাইবে সেখানেই মোকে পাইবে। এটা তো আপনার পালের গুরু। টপ কালোটাকে? আমার মুর্দা শ্বশুর। মাহবুব উদ্দিন বাঁকা করে হাসলো। তদন্তের কাজ শুরু করলো। স্বামীর একদম শান্তশিষ্ট হয়ে রইল, যেন কিছুই হয়নি। রনি বরাবরই স্বামীরের চামচামি করা চেলা, সেজন্যই হয়তো তাকে এভাবে মেরে দেওয়া হলো। সেখান থেকে সোজা বাড়ি চলে গেল। বারান্দা টপকে ভেতরে ঢুকতে দেখে মাহা বলল, সব সময় চোরের মতো দেয়াল টপকান কেন? দরজাটা কি চোখে পড়ে না? মনে ধরে না। তারপর টেবিলে গিয়ে পড়তে বসে গেল। মাহা পেছন থেকে উকি দিয়ে দেখলো স্বামীরের হাতের লেখা শুধু সুন্দরী নয়, বরং স্পিডও। ঝড়ের গতিতে লিখছে স্বামীর। মাহা নিজেও বই খাতা বের করে পড়তে বসে গেল। স্বামীর এইবার ঘাড় ঘুরিয়ে দেখলো, অতঃপর আবার পড়ায় মন দিল। রাত ঢলেছে আপন ধারায়। মাহা রাতের নামাজের জন্য উঁচু করে এসে নামাজে দাঁড়ালো। স্বামীর টেবিলে পা তুলে বসে একবার তার দিকে তাকালো। জৈব যৌগের বইটা পাশে সরিয়ে ছবি আঁকার খাতাটা বের করে, তাতে আঁকিবুকি করতে লাগলো। মাহার নামাজ শেষে জিজ্ঞেস করলো, আবার কিসের ছক কষছেন? দেখাচ্ছি। আরো কিছু সময় গেল। মাহা বিছানা গুছিয়ে এক কর্নারে বসলো। স্বামীর টেবিল থেকে নেমে খাতাটা এগিয়ে দিয়ে বলল, দেখো তো কেমন লাগে। মাহা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো স্বামীর নামাজরত মাহার ছবি এঁকেছে। বলাই বাহুল্য ভীষণ সুন্দর হয়েছে। আপনার পরিকল্পনার মান দিতে হয় বলুন। কার থেকে শিখেছিলেন? আমাকে পরিস্থিতি শিখিয়েছিল। বেকা উত্তর পেয়ে মাহা চোখ পাকালো। শিভানের ঘুম ভেঙে গেছে, তাই সে সোজা এ ঘরে চলে এসেছে। মাহার বাম পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে পড়েছে। স্বামীর কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর ইনায়া এসে শিভানকে নিয়ে গেল। মাহা দরজা লাগিয়ে এসে আবারও বিছানায় বসলো। স্বামীর আচমকা মাহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাহা কিছু বলল না। কিছু বলার আগেই স্বামীর কেমন ঠান্ডা কণ্ঠে বলল, কৃপা করিয়া থাবড়া মাইরেন না দিবা। শুনছি। মাথাটা খুব ধরেছে, একটু টিপে দিবে? মাহা নিরুত্তর। স্বামীর মাহার হাত টেনে নিজের কপালে ছুঁয়ে দিল। মাহা অনিচ্ছা সত্ত্বেও চুল টেনে দিচ্ছে। স্বামীর চোখ বন্ধ রেখেই বলতে শুরু করলো, তোমাকে প্রথম কবে দেখেছি জানো? ভার্সিটিতে। না, ভুল জানো। সেদিন থেকে তো শত্রুতা। তার আগে একবার আপনি আমাকে বাঁচিয়েছিলেন তিহানদের হাত থেকে। তখন কাউকে চিনতাম না আমি। তারও আগে থেকে। কবে থেকে তাহলে? তোমার ঋতু নামের এক বান্ধবী ছিল, মনে আছে? হ্যাঁ, কলেজ ফ্রেন্ড। আমি তার এক্স না হওয়া দেওরা। মানে? ভাঙা টিনের গার্লফ্রেন্ড ছিল 8 মাস। কি? ঋতু কি করে মেয়র শাফিনের? তোমার কি মনে হয় সিভানের মায়ের সাথে ওর বিয়ে হয়েছিল? কিছু বুঝতে পারছি না। বাংলা ভাষায় সহজ করে বললে সিভান অবৈধ বাচ্চা।
কি? স্বামীর চোখ বন্ধ রেখেই বলল, সিভানের মা আমার গার্লফ্রেন্ড ছিল, নরম সরম ভদ্র মহিলা। শালির মেলার শখ ছিল সিকান্দার বাড়ি দেখবে, নিজ ইচ্ছায় এসেছিল। আমাকে খুঁজে পাইনি, বাড়িতে সবাই যে যে যার যার জায়গায় ছিল। ও মূল পয়েন্ট, ছুরি কিন্তু হিন্দু। ছি, আপনি হিন্দু মেয়েদেরও বাদ রাখেননি? কেন জ্বলছে? না না, জ্বলছো কেন? তোমার থেকে কমই সুন্দর। তারপর কি হয়েছিল? প্রথমেই দর্শন হয় মোস্ট হ্যান্ডসাম ভাঙা টিনের সাথে। ইন্ডিয়ান সিরিয়ালের মতো লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল। আমাকেই পাঠালো তার পীড়িত প্রস্তাব দিয়ে। স্বাভাবিক সে রাজি নয়। পরে একদিন আমার খোঁজে ক্লাব পর্যন্ত পৌঁছে যায়। রিজেক্ট হওয়ার রাগে ভাঙা টিন ভদ্রমহিলার ইজ্জত ভেঙে দেয়। সে বরাবরই চতুর ব্যক্তি, কি জানি কি বলে শাসায়। ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। আমিও আর খোঁজ নেইনি। কিছুদিন পর গোলমাল হয়ে যায়। ওই মহিলা প্রেগনেন্ট হয়ে যায়। শালার সিকান্দার বুঝে শুনে দুজনকে ধরে বিয়ে দিয়ে দেয়। সিভানের জন্ম হয়। কিন্তু দিন যেতে থাকলেও ভাঙা টিন ওই মহিলাকে সহ্য করতে পারে না। সে যখন স্ত্রীর অধিকারের জন্য গোলমাল করে তুমুল কাণ্ড কারখানা করে, ভাঙা টিন তাকে আসসালামু আলাইকুম করে দেয়। এই তো 1 বছর জেলে খেটে বেরোলো। মাত্র 1 বছর? কিভাবে সম্ভব? সবাই তো আর ম্যাজিস্ট্রেট আফুজান্স নয়, টাকা পড়েছে, সাজা কমেছে। মাহা গাল টেনে হেসে বলল, এটাই টাকার পাওয়ার। কবর দিয়েছিলেন না পুড়িয়েছিলেন? ইস, কবর? বেচারার জাতকুল সব হারালো। এর গহীনেও আপনি। আমি না থাকলে সে কেমন বাঙ্গি মারা ঝামেলা বলতো। ঠিক বলেছেন। সরুন, আমার পা ব্যথা করছে। স্বামীর চোখ ঘুরিয়ে মাহার দিকে তাকিয়ে বলল, তোমাকে না আজ অনেক সুন্দর দেখাচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কিন্তু কাল আবার শাওয়ের পরীক্ষা, বেঁচে গেল। স্বামীর পাগলের মতো গাল দলিয়ে হেসে কাঁধ ঘুরে শুয়ে পড়ল। মাহা আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। বাহির থেকে চাঁদের আলো এসে ঘর পুলকিত করে তুলেছে। মাহা আচমকা এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালো। স্বামীর কাঁধে হাত দিয়ে 2 বার ডাকলো। স্বামীর দেহ কেমন শিউরে উঠল। মাহার দিকে ঘুরতেই মাহা জিজ্ঞেস করলো, আপনি কি কোনোদিনও কাউকে ভালোবাসেননি? কাউকে বলতে, কাউকেই না? না, খারাপদের ভালোবাসার অধিকার নেই। আমার কাছে ভালোবাসা মানেই হলো পেছন মারা খাওয়ার বুদ্ধি। আমি কাউকে ভালো টালোবাসি না। ভালো যুক্তি। মাহা নিজের হাত সরাতে নিলে স্বামীর বুকের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে আওড়ায়, ধরে রাখ, মন্দ লাগছে না। যত যাই বল, জায়গাটা কিন্তু ফাঁকাই। আমার সাথে কেন এমন করলেন? ভালো তো বাসেন না, তাহলে কেন জবরদস্তি আমাকেই বিয়ে করলেন? আমার অপরাধ। ভুলে গেলে চলে? শত্রুতা জমবে কিভাবে তাহলে? তুমি পুরো পাবলিক প্লেসে আমার ইজ্জতের চাটনি বানিয়েছিলে। আমি তোমার ইজ্জতের ল্যাবড়া বানিয়ে দিয়েছি হিসাব বরাবর। সত্যলা শেষ না? তাহলে এখন ছেড়ে দিন, আমার আপনাকে দেখতেও ঘৃণা হয়। সেই জন্যই তো ছাড়া যাবে না। তুমি এমন একটা ব্যক্তি, আমার প্রতি যার ফিলিংস একদম পিওর, হোক সেটা ঘৃণা, কিন্তু তবুও পিওর। এমন রিয়েল মানুষ ছাড়ি কি করে? কথাটা শেষ করে স্বামীর উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠোঁটের সিগারেটে আগুন লাগিয়ে বুক ভর্তি ধোঁয়া ছাড়তে লাগলো। মাহা ওড়নাটা গায়ে জড়িয়ে স্বামীরের পাশে গিয়ে দাঁড়ালো। আবারও এক টানে সিগারেটটা ছিনিয়ে নিচে ফেলে দিল। স্বামীর বাঁকা হেসে বলল, ভরা রাতে রোমান্টিক প্রহরে পিছে পিছে ঘুরছো, কাহিনীটা কি? সামথিং সামথিং? নাথিং। স্বামীর করলোকে মাহাকে পেছন থেকে জড়িয়ে ধরে আকাশের চাঁদটার দিকে তাকিয়ে রইল। মাহা বিরক্তি নিয়ে বলল, সরে দাঁড়ান, বিরক্ত লাগছে। স্বামীর হাতের বাঁধন আরো শক্ত করে। মাহার মাথা আটকে থাকে স্বামীরের বুকের সাথে, সিথি ঠেকে থাকে স্বামীরের গ্রীবাদেশের সাথে। সিগারেটের গন্ধ এখনো যায়নি। স্বামীর জোর করে একটা ভারী নিঃশ্বাস ফেলে খালি গলায় গেয়ে উঠল, ক্ষতি নেই, কাছে না বলে কয়ে চলে এলেই দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে। প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয়।
চলো বলে ফেলি কত কথা বলি। জন্মেছি বলতে তোমাকেই চাই। ঝলসানো রাতে এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে চাই, বেড়াতে যাই, তোমাকে পাই।